2030 সালের মধ্যে চালু হবে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল, জানালেন চেয়ারম্যান। বাড়বে অর্থনৈতিক গতি। নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় শ্রমিকের মৃত্যুর অভিযোগ, মহাসড়ক আটকে বিক্ষোভ, 1 ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক। ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্যের লড়াইয়ে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু। খুলনায় বিএনপি নেতার কার্যালয়ে গুলি, শিক্ষক নিহত। চাঁদপুরে বেড়েছে সিজনাল ফ্লু, আক্রান্ত হচ্ছে শিশুরা, হাসপাতালে ভর্তি দ্বিগুণ রোগী, সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। এবং উন্মুক্ত হলেও পর্যটক নেই সেন্ট মার্টিনে, 2 দিনেও কক্সবাজার থেকে ছাড়েনি কোনো জাহাজ, ব্যবসায়ী ও স্থানীয়দের হতাশা। আমি না শুধু সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সেন্ট মার্টিনের 80% না 90% মানুষ অনাহারে আছে। দর্শক, আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে। শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। 2030 সালের মধ্যে চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল অপারেশনে যাবে বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। সোমবার দুপুরে চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে বে টার্মিনাল মেইন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের মতবিনিময় সভায় কথা বলেন তিনি। জানান, বে টার্মিনাল চালু হলে বাড়বে অর্থনীতির গতি। সভায় প্রকল্পের দেশি বিদেশি ঠিকাদারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রকল্প বাস্তবায়নে ব্রেক ওয়াটার ও ড্রেজিং সহ নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন তারা। পরিকল্পনা কমিশন সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 2030 সালের এপ্রিল মাস থেকে 2031 সালের জুন মাস নাগাদ এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। বে টার্মিনাল হলে কিন্তু বাংলাদেশে দেখবেন যে ইনভেস্টমেন্টের একটা জোয়ার বয়ে যাবে। সারা পৃথিবী থেকে এখানে ইনভেস্ট করার জন্য আমাদের সাথে অনেক বড় বড় কোম্পানি যোগাযোগ করছে। একটাই সমস্যা হলো, আমাদের বটলনেক এখন হলো বর্তমান পোর্ট। এবং আমাদের এই বক্তব্যের ভিতরে আজকে এসছে, যেটা আপনারা শুনেছেন, যে প্রতিদিন $1 মিলিয়ন আমাদের লস হচ্ছে এই বে টার্মিনাল না করার জন্য। তো 3 বছরে তো আমাদের $1 বিলিয়ন চলে যাচ্ছে। কত বড় লস এটা! এটা মানে আর্থিক কথা বলতেছে। আমাদের সম্ভাবনার দুয়ারটা কিন্তু আসলে এখানে ওপেন হবে। লারিস ফ্যাশন নামে একটি গার্মেন্টসে অসুস্থ শ্রমিককে ছুটি না দেয়া ও চিকিৎসার অভাবে মৃত্যুর অভিযোগে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সোমবার সকাল 10:30টার দিকে মদনপুর অংশে অবরোধ করলে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী বিচারের আশ্বাস দিলে 11টার দিকে মহাসড়ক ছেড়ে দেয় বিক্ষুব্ধরা। আন্দোলনকারীরা জানান, এক নারী শ্রমিক কারখানায় অসুস্থ বোধ করলে ছুটির আবেদন করেও কর্তৃপক্ষের কোনো সাড়া পাননি। পরে অসুস্থ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লে সহকর্মীরা, স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ওই শ্রমিককে মৃত ঘোষণা করেন। মহিলা মারা গেছে শুধু স্টাফের কারণে, ভুলের কারণে। আর এখানে কিছু ম্যাডামরা আছে যেখানে ফার্মেসিতে বলছে যে এখানে চিকিৎসা দেয়, ছুটি দেয়, কিন্তু আসলে ছুটি তারা দেয় না। মূলত কোম্পানির নিয়ম তারা মানে না। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে হোটেল কর্মচারী ইয়াসিনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে শনিবার রাতে পূর্ববিরোধের জেরে দুর্বৃত্তরা একটি হোটেলে গুলি চালায়। এ সময় 3 জন গুলিবিদ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিপন নামে একজনের মৃত্যু হয়। ডাকাতির ভাগবাটোয়ারা নিয়ে এই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। খুলনার কুয়েট রোড এলাকায় বিএনপি নেতা কার্যালয়ে গুলি ও বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে এমদাদুল হক নামে এক মাদ্রাসার শিক্ষক নিহত হয়েছেন। রোববার রাতে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ অফিসে পরপর 2টি বোমা নিক্ষেপ করে। পরে বিএনপি নেতা মামুন শেখকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি ছোড়ে। এতে মামুন, এমদাদ সহ 3 জন গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পর শিক্ষক এমদাদুল হককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গোয়েন্দা খবর থাকার পরও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হচ্ছে সাভারের আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা আরিচা মহাসড়কে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ালেও তা
AI প্রযুক্তি দিয়ে তৈরি বলে দায় এড়াতে চাইছে পুলিশ। তবে রাজনীতিক ও স্থানীয়রা বলছেন ভিন্ন কথা। দেওয়ান ইমনের রিপোর্টে বাকিটা থাকছে। আজ 15ই আগস্ট বাঙালি জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম শাহাদাত বার্ষিকী। ময়মনসিংহের আওয়ামী লীগের ব্যানারে শপথ গ্রহণের এই ভিডিও সাভারের বনগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের বাংলোবাড়িতে ধারণ করা হয়। গেল 15 আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীর দিন এই শপথ বাক্য পাঠ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনা আপাকে ফিরিয়ে আনতে ময়মনসিংহ গত 28 অক্টোবর সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। ঘটনার রেশ কাটতে না কাটতেই 31 অক্টোবর শুক্রবার দুপুরে সাভারের রেডিও কলোনি এলাকায় আবারও ঢাকা-আরিচা মহাসড়ক আটকে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। স্থানীয় পুলিশ প্রশাসন বলছে, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও AI দিয়ে তৈরি। 100 জন ফোর্স সিভিলে গোয়েন্দা হিসেবে পুরো সাভার এলাকা ছেড়ে রাখছি, একটা প্রাণীও বেরোয় না। এটা AI দিয়ে পাঠাচ্ছে। এটা আমি দুপুর থেকে সকাল থেকে মনিটরিং করছি। এই মিছিল অনেক পুরান, AI দিয়ে ফেসবুকে প্রথমে বলছি, ওটা হ্যাক করছি, এরকম কোনো মিছিল হয় নাই। এলাকাবাসীর অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে মিছিল হচ্ছে বিভিন্ন স্থানে। ওই জায়গায় স্লোগান দিছে, মানে 50-60 গজ আসার পরেই তারপরে লগা সাওয়াল বাল, মানে কিছু সাল বলে এবে ঢুকলো, কিছু সাল বলে ওবে ঢুকলো, মানে এনা হই হল্লা করলো। আমাদের টাইম ওয়াক্ত এই টাইমের মাঝে মনে করেন যে কি হয়েছে কইসিয়া ধরে টানে 15-20 জনের ঘর গেছে, আবার দৌড়া গেছে। বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারাও বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের পেতাত্তাদের ছত্রছায়ায় কর্মসূচি করছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটি। পুলিশ যদি শক্ত হয় তাহলে কখনো, বা প্রশাসন যদি শক্ত হয়, এইসব এই জটিকা মিছিল বা জঙ্গি মিছিল করা সম্ভব না। মিছিলটা যেখানে সংগঠিত হয়েছে সেখানে আমাদের লোকজন পাঠিয়েছি। ওইখানে আশেপাশে যারা দোকানদার ছিল তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে ভাই এখানে কি এই 2টার পরে কি কোনো মিছিল হয়েছে? বলতেছে হ্যাঁ, কয়েকজন লোক এসে মিছিল টিছিল করে চলে গেছে। তো এটা যদি আমাদেরকে বোকা বানানোর জন্য যদি AI বলা হয়, তাহলে এটা এর চেয়ে দুঃখজনক আর কিছু হইতে পারে না। সাভারের আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার করা জরুরি বলেও জানান স্থানীয় রাজনীতিকরা। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Noodles. Doodles খান নাই তো noodles খান নাই। আপনারা দেখছেন দেশ জনপদ সংবাদ। কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগের এক সাবেক চেয়ারম্যানের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। বিগত 15 বছর ধরে দলীয় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, দখলদারিত্বের মাধ্যমে এলাকায় গড়েছেন ত্রাসের রাজত্ব। তার অত্যাচারের প্রতিবাদ করলেই ছাড়তে হতো এলাকা, নয়তো হতে হতো খুনের শিকার। ভুক্তভোগীরা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও পাননি বিচার। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার খোকসা উপজেলার রতনপুর গ্রামের কৃষক জসিম শেখ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই 2021 সালে প্রকাশ্য দিনের বেলায় আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান আয়ুব আলী ও তার লোকজন রাস্তা থেকে তুলে নিয়ে যায় জসিমকে। পরে বাড়িতে আটকে রেখে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয় তাকে। এ ঘটনার 4 বছর পেরিয়ে গেলেও ক্ষমতার প্রভাবে মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এমন খুনের বিচার চান পরিবার। কাটামের সাথে ওই তেলীয় কাটা মারি বাতাস বাইরেছিল, ফুটে আগিয়েছিল বলে আমার তো দেখাই নাই। আমি পাশে একটু নজর দিয়ে আমি আর ঠিক থাকতে পারছিলাম না। আইব চেয়ারম্যান ধরে নিয়ে যায়, আইব চেয়ারম্যানের বাড়ি পিলারের সাথে বাই দিয়ে মারপিট করেছে। আইব চেয়ারম্যানের 3টে ছেলে। মামলা পড়ার পরে হচ্ছে হুমকি দিচ্ছে আমারে যে কেস উঠানি লাগবে, কেস না উঠালে হচ্ছে মারবো। আমার ভাসুরের মারেওছে। ওরা উল্টা আমাদের দিকে বেশি চাপ দিচ্ছে যাতে কেসটা আমরা উঠাইনি। শুধু তাই নয়, জসিম হত্যার ঘটনায় চেয়ারম্যানের নামে মামলা করায় 4 বছর ধরে বাড়ি ছাড়া বড় ভাই হাশিম শেখ। মামলা তুলে নিতে প্রতিনিয়তই তাকে দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। কেস আপোষ করার জন্য কাসিরুল আলম সৈয়দ আমাকে
সর্বত্র চাপ সৃষ্টি করেন। যখন আমি রাজি না হই আমাকে হুমকি দেন যে তোকে মেরে ফেলা দেবো। বিগত 15 বছর ধরে দলীয় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, দখলদারিত্বের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব গড়েছেন ইউপি চেয়ারম্যান আয়ুব আলী। এমন অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে আয়ুবের কঠোর শাস্তির দাবি স্থানীয়দের। খুব খারাপ জঘন্য প্রকৃতির লোক, এরা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই। কারণ বিভিন্ন যে এখন বর্তমান নেতাদের কিছু ছত্রছায়ায় গিয়ে বাঁচার চেষ্টা করতেছে। এ বিষয়ে চেয়ারম্যান আয়ুব আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। যদিও এসব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। আমার কাছে কেউ কোনো অভিযোগ করি নাই, এমনকি মৌখিকভাবে কেউ জানাই নাই। তো ওনারা যদি আমার কাছে অভিযোগ করে এই ব্যাপারে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। শুধু আশ্বাস নয়, দ্রুত তার সব অপরাধের ন্যায় বিচার চান এলাকাবাসী। নাইদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। জাতীয়করণের দাবিতে টানা 22তম দিনের মতো অবস্থান কর্মসূচিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে 5 দফা দাবিতে এ লাগাতার কর্মসূচি পালন করছেন তারা। এর আগে রোববার সচিবালয়ে বৈঠকের পর দাবি মেনে নেয়ার আশ্বাস দেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে শিক্ষকরা বলছেন আশ্বাস নয় বরং দাবি আদায় করেই ঘরে ফিরবেন তারা। তন্দ্রা তারুণের রিপোর্ট জানাচ্ছেন মুক্তা মাহমুদ। দাবি আদায়ে অনড় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। চলছে 22তম দিনের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। আন্দোলনের 21তম দিনে এসে অন্যান্য দাবি সহ জাতীয়করণের প্রক্রিয়া শুরুর ব্যাপারে সরকারের পক্ষ থেকে আশ্বাস পেলেও বাস্তবায়নের অপেক্ষায় কর্মসূচি চলমান রেখেছেন তারা। আন্দোলনকারী শিক্ষকরা বলেন বারবার আশ্বাস পেলেও সমাধান পাননি তারা। তাই আশ্বাসের কাগজপত্র ও প্রক্রিয়া দৃশ্যমান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। জাতীয়করণের ঘোষণা ওনারা সিদ্ধান্ত এখনো নিতে পারছে না, আর এখনো আমাদেরকে সেই আশ্বস্ত করে নাই। আমাদের ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ করে দিই, আমাদের দাবি একটাই দাবি। সব ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবি মানতে সরকার অনীহা দেখাচ্ছে উল্লেখ করে শিক্ষকরা বলেন আজও দেশের সব ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা অবহেলিত। তাই দ্রুত দাবি বাস্তবায়ন করে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান তাদের। ওই আশ্বাসে আমরা কোনো বিশ্বাস করি না, কারণ আমাদের ঘোষণা দিয়েছে কালকা যে লিখিত আজকে দিনের মধ্যে আমাদের জাতীয়করণের লিখিত দেবে, আর বেতন অনুদান আর অনুবিহীনের এই লিখিতটা আমাদের দিয়ে যাবে। আমরা একবারে লিখিত প্রজ্ঞাপন ছাড়া আমরা মাঠ ছেড়ে যাব না। গত 28 জানুয়ারি জাতীয়করণের ঘোষণার 9 মাস পেরিয়ে গেলেও বাস্তবায়ন না হওয়াতেই মাদ্রাসা শিক্ষকরা আবার এ আন্দোলন শুরু করেন। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে তুহিন দেওয়ান নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাতে ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে তুহিন বাসা থেকে হাঁটার জন্য বাহিরে বের হয়। এ সময় মুন্সিকান্দি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রতিপক্ষের লোকজন পেছন থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তুহিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তুহিন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। তুহিন দেওয়ান নামক একজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। আমরা খবর পেয়ে হাসপাতালে এসেছিলাম, ঘটনার সত্যতা পেয়েছি। এখন কারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের অনুসন্ধান করছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটো রিকশার চালক সহ 2 জন নিহত হয়েছেন। রোববার রাত 2টার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ঘারিন্দা বাইপাসের আন্ডারপাসের নিচে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার সাহেব আলী এবং ভুক্তা এলাকার আব্দুল্লাহ। পুলিশ জানায় রোববার রাতে ঘারিন্দা আন্ডারপাস পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাস সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে চালক ও এক যাত্রী গুরুতর আহত হন। পরে ঢাকায় নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ আসনে বিগত ১৬ বছরে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। রাস্তাঘাট, অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে উপজেলাটি। তাই নির্বাচনে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন দলের প্রার্থীরা নেমেছেন প্রচারে। ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ আসন। পৌর শহরের গোলচত্বর থেকে ১৮ বাড়ি সহ অধিকাংশ সড়ক বেহাল থাকায় চরম ভোগান্তিতে এসব এলাকার বাসিন্দারা। সম্প্রতি মানববন্ধন করেও এসব সড়ক মেরামতে দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। অসুস্থ যেটুকু নিয়ে আসে এর চেয়ে আরো বেশি অসুস্থ হয়ে যায় হাসপাতালে পৌঁছতে গিয়ে। এখন গাড়িটা গর্তের উপর দিয়ে যায় আর পানি ছিটে পড়ে আমাদের শরীরে, গাড়ির চাকা ভাঙা যায়, বেরিং ছুটে যায়, এরকম প্রতিদিনই দুর্ঘটনা হইতেছে। তাই রাস্তা মেরামত সহ অবকাঠামোগত নানা উন্নয়নের মাধ্যমে ঈশ্বরগঞ্জকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এরই মধ্যে গণসংযোগে নেমেছেন বিএনপির 2 হেভিওয়েট নেতা। এদিকে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলালো। আর মনোনয়ন পেয়ে জোর প্রচার চালাচ্ছেন জামাত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা। তবে এখনো মাঠে দেখা যায়নি এনসিপিকে। আমাদের প্রথম কাজ হবে সেই রাস্তাঘাটগুলোকে ঠিক করা। একটা এলাকায় যদি তার কমিউনিকেশন সিস্টেমটা ঠিক না থাকে তাহলে আলটিমেটলি ওভারঅল উন্নয়নটা সম্ভব না। আমাদের সবচেয়ে বেশি ফোকাস থাকতে হবে আমাদের আগামী প্রজন্মকে এডুকেট করা। মনোনয়ন বা যে কেউ দাঁড়াইলে কিন্তু জনগণের ভিতরে কিন্তু এই ফিলিংসটা আছে যে একটা ভালো, যোগ্য, সৎ এবং নিষ্ঠাবান লোকের প্রয়োজন। সকল ক্ষেত্রে আমি দেশের মানুষের পাশে ছিলাম। এলডিপির মনোনীত মার্কা, সেই মার্কায় আমাকে জয়যুক্ত করবে, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। শুধু হিন্দু নয়, অন্যান্য দলের নেতা এবং কর্মীরাও এই দেশে নিরাপদে এবং শান্তিতে বসবাস করবে। এলাকার উন্নয়ন ত্বরান্বিতের পাশাপাশি বিপদে কাছে পাওয়া যাবে এমন প্রার্থীকে এ আসনের আগামীর দায়িত্ব দিতে চান ভোটাররা। যে ভালো কাজ করে ঈশ্বরগঞ্জ সবার পাশে থাকে তবে আমরা চাই যে বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ একটা নির্বাচন হোক, গ্রহণযোগ্য, যাতে পাবলিক জনগণ যাতে আমরা সুন্দরভাবে যাতে আমরা ভোট দিতে পারি। ময়মনসিংহ ৮ আসনে মোট ভোটার ৩,৪৪,৬২২। স্বাধীনতার পর থেকে এ আসনে জাতীয় পার্টি 5 বার এবং 3 বার করে জয় পায় বিএনপি ও আওয়ামী লীগ। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। মুন্সিগঞ্জের গজরিয়ায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ডাকাতি হয়েছে। রোববার রাত 3:15টার দিকে প্রায় 45 মিনিট ধরে চলে এ তাণ্ডব। সংঘবদ্ধ একদল ডাকাত পিস্তল ও দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। সব মিলিয়ে ভুক্তভোগী পরিবারটির প্রায় 65 লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেন তারা। দুর্বৃত্ত ডাকাত দল যাওয়ার সময় সবাইকে একটি ঘরে আটকে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। ডাকাতির ঘটনায় স্থানীয় কেউই জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন ভুক্তভোগী ফজলুর হক। সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। আমার প্রথম বাড়িগুলির গলার থেকে চেন আর কানের দুলগুলি খয়েছে, কয়ে আমার গলা মধ্যে ছুরি ধরছে যে কি আছে দেলা তুই টেয়া আছে তুই টেয়ারি দাম দাম তো টেয়াটো আনি নেই, কয় না টেয়া আইসে আমরা জানি, আমি না টেয়া আইয়ে নেই, অন্তত আমি পাই নেই, আনি নেই, এরপরে সাথে আইয়ে সব ভাঙছে। এদিকে কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় 1,05 লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি। সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত আলাদা অভিযানে কুমিল্লা জেলা ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত ঘেঁষা এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে এবং খাদ্য সামগ্রী জব্দ করা হয়। সিলেটের জকিগঞ্জ সীমান্তে বিএসএফ সদস্যদের অবৈধ অনুপ্রবেশ ও স্থানীয় কৃষকদের ফসল নষ্টের ঘটনায় বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। সোমবার সকাল 11:20 থেকে দুপুর 12:40 পর্যন্ত ঘটনাস্থলে 19 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার এবং 170 বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডারদের নেতৃত্বে পতাকা বৈঠকটি হয়। বৈঠকে বিজিবি এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানায়। বিজিবি জানিয়েছে রোববার সকাল 11টার দিকে ভারতের 170 বিএসএফ ব্যাটালিয়নের
পিন্নানগর ক্যাম্পের একটি টহল দল সীমান্ত পিলার ১৩৪৫ এর কাছ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রসুলপুর এলাকায় প্রবেশ করে। এ সময় তারা স্থানীয় কৃষকদের ফসলের বেড়া ও ফসল নষ্ট করে। স্থানীয়দের বাধার মুখে তারা দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরে যায়। চাঁদপুরে বেড়েছে সিজনাল ফ্লু, আক্রান্ত হচ্ছে শিশুরা। জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়া রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ছুটছে পরিবারগুলো। সোমবার দুপুরে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায় হাসপাতালের ফ্লোর ও বারান্দায় আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ৪২টি বেডের বিপরীতে ভর্তি ১১০ জন শিশু। চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে নার্স ও চিকিৎসকেরা। আবহাওয়া পরিবর্তনের সময় শিশুদের প্রতি বাড়তি যত্ন নিতে পরিবারের সদস্যদের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ভিতরে সিট পাই না, বাইরে সিট পাইছি, ফ্লোরে পাইছি, বাইরেও ঠান্ডা, ফ্লোরও ঠান্ডা। শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আজকে শিশু ওয়ার্ডের ৪২টা শয্যার বিপরীতে প্রায় ১১০ জন শিশু রোগী ভর্তি আছে। আমাদের এই ব্যাপারে পূর্ব প্রস্তুতি ছিল যে আমরা ঔষধ বা নেবুলাইজার সলিউশন এগুলো পর্যাপ্ত আছে। মুন্সিগঞ্জের নিখোঁজের ৩ দিন পর এক অটো চালকের হাত পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার পূর্ব রতনপুর এলাকার একটি পুকুর থেকে মুজিবুর মাঝি নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। সোমবার সকাল ৭টার দিকে স্থানীয়রা পুকুরে কাপড়ে মোড়ানো মরদেহটি ভাসতে দেখে পুলিশকে জানায়। পরে সকালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। অটোরিকশাটি ছিনতাই করে মুজিবুরকে হত্যার পর পুকুরে ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মুজিবুর শান্তিনগর এলাকার বাথুন সরকার নামে এক ব্যক্তির গ্যারেজে থাকতেন। গত শুক্রবার মাওয়া যাওয়ার কথা বলে গ্যারেজ থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এই ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। ট্রিপল লাইনের মাধ্যমে আমাদের ডিউটি অফিসার জানাইলো যে এখানে একটা বস্তা কাপড় পেঁচানো একটা লাশের মতো ভাষা আছে, কাপড় পেঁচানো, এটা কি আসলে শনাক্ত করতে পারতেছে না গ্রামবাসী। আমরা আসলাম, পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে আমরা ধারণা করতে পারবো আসলে এটা কি। কুমিল্লার সীমান্ত এলাকা থেকে 2টি বিদেশি পিস্তল ও 2 রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। সোমবার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় বিজিবি। খবর পেয়ে চোরা কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া গাজার ব্যাগ তল্লাশি করে 2টি বিদেশি পিস্তল ও 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সংঘবদ্ধ একটি চক্র দেশে অস্ত্র প্রবেশ করাতে পারে বলে আশঙ্কা বিজিবির। চোরা কারবারিদের শনাক্তে তদন্ত চলছে বলেও জানায় বিজিবি। গতকাল প্রায় 3:30 নাগাদ আমাদের কুমিল্লা ব্যাটালিয়ন 10 বিজিবির আওতাধীন যশপুর বিওপিতে বিওপি কমান্ডার নায়েব সৈয়দার মাহবুব সাহেবের নেতৃত্বে আমরা একটা অভিযান পরিচালনা করি। কিছু গাঁজা উদ্ধার করি এবং আকস্মিকভাবে ওই গাঁজার ভিতর থেকে আমরা 2টি বিদেশি অস্ত্র এবং 2টি ম্যাগাজিন ও 2 রাউন্ড গুলি উদ্ধার করি। নিষেধাজ্ঞা শেষে উন্মুক্ত হলেও পর্যটক নেই দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। প্রথম 2 দিনে কক্সবাজার থেকে ছাড়েনি কোনো জাহাজ। পরিবেশগত বিপর্যয় থেকে রক্ষায় সেন্ট মার্টিনে প্রায় 9 মাস পর্যটক নিষিদ্ধ ছিল। এতে স্থবির হয়ে পড়ে স্থানীয় পর্যটন নির্ভর অর্থনীতি। এখনও পর্যটক না আসায় হতাশা জানান পর্যটন ব্যবসায়ী ও স্থানীয়রা। সহকর্মী আবুল বাশার নয়নের রিপোর্ট, জানাচ্ছেন শায়লা খান। পর্যটক সীমিতকরণ এবং প্রায় 9 মাসের নিষেধাজ্ঞার কারণে সেন্ট মার্টিনের অর্থনীতিতে বড় ধরনের ধস নেমেছে। অসংখ্য ছোট হোটেল, রেস্তোরাঁ, দোকান, গেস্ট হাউস এবং পরিবহন ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় এগুলোর সাথে জড়িত হাজারো মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। হোটেল, রেস্টুরেন্ট যেগুলি আছে এগুলি সব হলো পর্যটন নির্ভর ব্যবসা। এখন পর্যটক না আসলে তো এগুলিতে আর ওপেন হচ্ছে না। ওপেন না হওয়ার কারণে প্রায় 10 মাস ধরে এগুলি বন্ধ। 10,000 মানুষের দাম নাই, কিন্তু কুত্তার দাম আছে সেন্ট মার্টিনে। কুত্তা প্রতিদিন খাবার খায় সরকার থেকে, কিন্তু আমরা খাবার পাই না। সেন্ট মার্টিনের 80% না 90% মানুষ অনাহারে আছে। ব্যবসায়ীরা বলছেন এই নিষেধাজ্ঞা পুরো সেন্ট মার্টিনের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে। তাদের জীবনে নেমে এসেছে অন্ধকার। অনেকেই এখন পরিবার নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।
মানুষগুলোকে এভাবে তুলে তুলে শেষ করে দেওয়া ঠিক হচ্ছে না। প্রশাসনের উচিত, আপনি যখন একটা সাইট বন্ধ করবেন তাহলে আপনাকে আরেকটা সাইট ওপেন করতে হবে। দিনের ব্যবসা করে একটা মানুষের কয় টাকা ইনকাম করবে? সর্বোচ্চ না হলে 20,000 40,000 টাকা ইনকাম করে সে 10 মাস সে বসে কেমনে খাবে? আমি না শুধু, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। বিধিনিষেধ শিথিল করা অন্তত 3 মাস পর্যন্ত খাত চালু এবং শাহপরী দ্বীপ মোহনা থেকে জাহাজ চালুর দাবি স্থানীয়দের। এতে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে যাবে মনে করছেন ব্যবসায়ীরা। শাহপরী জেটি থেকে যদি এখান থেকে যদি সেটমার্টে রওনা দেয়, জাহাজে গেলে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে, স্টিপ বোটে 25 থেকে 30 মিনিট সময় লাগে। স্থানীয় ছাড়া বাইরে যারা আসবে ওদেরকে সরকারি নির্দেশনা ছাড়া কেউ যাওয়ার সুযোগ নাই। পর্যটন খাত বন্ধ থাকায় এবং রক্ষণাবেক্ষণের অভাবে দ্বীপের অনেক রিসোর্ট ও হোটেল অযত্নে লতাপাতায় ভরে উঠেছে। ফলে ব্যবসায় স্বাভাবিক অবস্থায় ফেরা তাদের জন্য আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যশোরের শাসায় উঠান বৈঠক করছে বিএনপি। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন, আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর যুক্ত হচ্ছেন তিনি আমার সাথে। সাগর, উঠান বৈঠকে নেতাকর্মীদের উপস্থিতি আসলে কেমন দেখছেন এই মুহূর্তে, কি বলছেন নেতাকর্মীরা? ধন্যবাদ আপনাকে। আমি এখন রয়েছি যশোর 1 আসন সারসাতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমার পেছনে ব্যাপক জনসমাগম হয়েছে। আমরা এখানে নুরুজ্জামান লিটনের কিন্তু আসলে জনসভা বা উঠান বৈঠক এখানে চলছে। তিনি আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু আসলে মনোনয়ন প্রত্যাশী, সে কারণে আজকে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু আসলে উঠান বৈঠক আয়োজন করা হয়েছে। এখানে ইতিমধ্যে লোকে মাঠটি ভরে গেছে এবং লোকজন আসা শুরু করেছে। তো এই মুহূর্তে আমি একটু আপনার সাথে কথা বলতে চাই, আমি একটু জানতে চাই যে আসলে জনগণের সাড়া কেমন পাচ্ছেন? আপনি তো জনসংযোগ বিসমিল্লাহির রহমানির রহিম। আবার রিপিট করবা তোমার কথা? জনগণের সাড়া কেমন পাচ্ছেন? জনসংযোগ তো করছেন, জনগণের দাবি কি, চাওয়া পাওয়া কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নুরুজ্জামান লিটন, শার্শা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক। 5 আগস্টের পরে বিএনপি যখন নির্বাচনী যে প্রচারণা শুরু হয়েছে, আমি শার্শা উপজেলা বিএনপি সেক্রেটারি হিসাবে আমি মনোনয়ন প্রত্যাশী। আমি শার্শা উপজেলার বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন গণসংযোগে মানুষের ব্যাপক উৎসাহ পাচ্ছি এবং মানুষ চায় যে আগামী দিনে একজন সৎ, নির্ভীক এবং তরুণ নেতৃত্ব আসুক। এবং যারা বিগত দিনে এই বিএনপির পাশে ছিল, বিএনপি যারা বিগত দিনে মিথ্যা মামলা খেয়েছে, জেল খেটেছে, যাদের পাশে মানুষ ছিল, যে নেতারা, আমি দীর্ঘদিন মানুষের পাশে ছিলাম। যারা মিথ্যা মামলা খেয়েছিল তাদের হাইকোর্টে শুরু করে মনোনয়নের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? মনোনয়নের ব্যাপারে আমি মনে করি জনাব তারেক রহমান উনি ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের কাছে যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, যে তারুণ্য নেতৃত্ব, সৎ, নির্ভীক এবং যাদের এই দলের প্রতি যাদের ইয়ে রয়েছে, যাদের বিগত দিনে ব্যাপক ইয়ে রয়েছে, যাদের কন্ট্রিবিউশন রয়েছেন এবং যারা দলের জন্য কাজ করেছেন, যারা বিভিন্ন এই আওয়ামী লীগের বিরুদ্ধে হামলা খেয়েছেন, যারা অত্যাচারিত হয়েছেন, যারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, এই ধরনের নেতৃত্বে উনি আগামী দিনে মনোনয়ন দেবেন বলে উনি ইতিমধ্যে বাংলাদেশের মানুষের কাছে উনি প্রত্যয় ব্যক্ত করেছেন। আমি মনে করি সেটা যদি তারেক রহমান যদি সেই জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে অবশ্যই এই সব কিছুর ভিতরে আমার প্রত্যেকটা কর্মকাণ্ড রয়েছে। আমি মনে করি আগামী দিনে যদি তিনি বাংলার শার্শা উপজেলায় যদি কাউকে মনোনয়ন দেন, সেটা আমাকে দেওয়া উচিত। আমাদের সহকর্মী সালাউদ্দিন সাগর যুক্ত ছিলেন যশোর থেকে। মুগ ডালে ক্ষতিকারক রং এর উপস্থিতি পাওয়ায় বগুড়ায় 4টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে শহরের ডালপট্টিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে ডালপট্টি এলাকার 4টি দোকানে মুগ ডালে ক্ষতিকারক রঙের উপস্থিতি পাওয়া যায়। যদিও দোকানিরা বলছেন তারা প্রত্যেকেই এই ডাল রাজশাহীর বানেশ্বর থেকে কিনেছেন। বগুড়ার ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, তাদের আকস্মিক অভিযানে সব ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করার পাশাপাশি 2টি দোকানে 30,000 করে এবং আরও 2টি দোকানে 20,000 করে মোট 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি রং মিশ্রিত ডালের বস্তা প্রতিষ্ঠান থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ধীরে ধীরে প্রাণ হারাচ্ছে দেশের বৃহত্তম রেল কোচ মেরামতের ওয়ার্কশপ সৈয়দপুর কারখানা। একসময় দিনরাত প্রাণ চঞ্চলতা থাকলেও দক্ষ জনবলের অভাবে অনেকটাই থমকে গেছে
কারখানার কার্যক্রম। এতে উৎপাদন সক্ষমতা নেমে দাঁড়িয়েছে অর্ধেকে, যার পেছনে প্রধান সমস্যা জনবল সংকট। প্রতিষ্ঠানটিতে 2,859 পদের বিপরীতে জনবল আছে মাত্র 677 জন। সংকট সমাধানে রেলের বিধি অনুযায়ী নিয়োগের পাশাপাশি প্রশিক্ষণে গুরুত্ব দেওয়ার তাগিদ কর্মকর্তাদের। সাইফুল ইসলামের ক্যামেরায় আলিমুজ্জামান সাফনের রিপোর্ট। দেশের প্রাচীনতম শিল্প প্রতিষ্ঠান সৈয়দপুর রেলওয়ে কারখানা, একসময় যেখানে কাজ করত 10,000-এর বেশি শ্রমিক। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠার পর দিনরাত চলত রেলের মেরামত, রক্ষণাবেক্ষণ ও উৎপাদনের কর্মযজ্ঞ। তবে আধুনিকতার ছোঁয়া না লাগায় দিন দিন জৌলুস হারাচ্ছে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান। সৈয়দপুর উপজেলার প্রাণকেন্দ্রে প্রায় 110 একর জমির উপর স্থাপিত এই কারখানায় রয়েছে 26টি ওয়ার্কশপ। প্রয়োজনীয় মেরামত শেষে সারা দেশে রেল কোচ ও ওয়াগন সরবরাহ করে এই প্রতিষ্ঠান। তবে রেলের প্রাণকেন্দ্র হিসেবে খ্যাত এই কারখানার প্রধান সমস্যা জনবল সংকট। আমাদের এখানে লোকবলের সংকট চরম সংকটের মধ্যে আছে। এই কারখানায় পুরাটাই লোকবলের সংকট আছে, তবে এখানে একটু বেশি লোকবল কম, একদমই কম। এই 34 জন লোক নিয়ে, এই স্বল্প লোক নিয়ে এই ওয়াগন মেরামত করতে আমরা হিমশিম খাচ্ছি। এই কারখানায় 2,859 পদের বিপরীতে বর্তমানে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা মাত্র 677 জন, যা মোট জনবল চাহিদার মাত্র 24%। কারখানাটি প্রতিষ্ঠার পর কর্মচারী নিয়োগে ছিল বিশেষ প্রক্রিয়া। ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের অধীনে সৈয়দপুর ওয়ার্কশপে ট্রেড অ্যাপ্রেন্টাইজ পদে নিয়োগ পেত 15 থেকে 18 বছরের তরুণরা। রেলওয়ে কোড অনুযায়ী ট্রেনিং একাডেমিতে 5 বছর প্রশিক্ষণ শেষে যোগ দিত কর্মক্ষেত্রে। তবে সরকারি চাকরির নিয়োগ বিধিমালায় পরিবর্তন আসায় জনবল হারাচ্ছে সৈয়দপুর ওয়ার্কশপ। খালাসি পদে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চাওয়া হলেও বেশিরভাগ আবেদনই করছে স্নাতক বা স্নাতকোত্তর যুবকরা। কিন্তু এখনকার যে ছেলেপেলেরা আসে ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করা ছেলেপেলে, এরা তো এই ময়লা ধরতে চায় না। এখানে ম্যাক্সিমামই হচ্ছে মানে উচ্চশিক্ষিত ছেলেপেলে, যারা এই 20তম গ্রেডের চাকরি তারা সহজে অ্যাডজাস্ট করতে পারে না। কারণ খালাসি নিয়োগ দিলে এই নতুন ছেলেপেলে ঘুরে ফিরে ওগুলোই মাস্টার্স পাস বলেন, অনার্স পাস বলেন, ওরাই চলে আসতেছে। যারা শিক্ষিত আছে তারা নিজেদের মুখেই বলতেছে যে আমরা এত দূর পড়ালেখা করে এই কাজ কেন করতে আসলাম। রেলওয়ের নিজস্ব বিধিমালায় নিয়োগ প্রক্রিয়া না হলে জনবল ধরে রাখা অসম্ভব বলছেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক। এখানে যে কোচ মেরামত, ইঞ্জিন মেরামত বা এই কাজগুলো থাকে, ক্রেন মেরামত, এই কাজগুলো কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হয় না। এবং একটা জিনিস শেখার, টেকনিক্যাল জিনিস শেখার একটা ইফেক্টিভ লার্নিং এজ আছে। সব বয়সী লোকদের সব জিনিস আপনি শেখাতে পারবেন না। ইফেক্টিভ লার্নিং এজটা হলো 15 থেকে 18 বছর, বা আমরা 20-22 বছরের মধ্যেই ইফেক্টিভ লার্নিং এজ চলে যায়। তো এরপরে আপনি একজনকে যত চেষ্টা করেন তাকে সেই ইফেক্টিভ লার্নিং এজ দিতে, ইফেক্টিভ মানে তার কাছ থেকে তাকে শেখাতেও পারবেন না, তার কাছ থেকে আপনি রিটার্নও পাবেন না। রেলের বৃহত্তর স্বার্থে অচিরেই নিয়োগ প্রক্রিয়ায় নজর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। যেই কারখানায় একসময় দিনরাত কাজ করত প্রায় 10,000 কর্মচারী, সেই সংখ্যা আজ নেমে দাঁড়িয়েছে মাত্র 700 জনে। শুধুমাত্র জনবলের অভাবে নিস্তব্ধ সৈয়দপুরের এই কারখানা, যা হতে পারত বাংলাদেশ রেলওয়ের নতুন সম্ভাবনা। নীলফামারী থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি। পটুয়াখালীর কলাপাড়ায় ঢাকাগামী 6টি বাসে অভিযান চালিয়ে 35 মণ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ইয়াসিন সাদিক জানান, রোববার সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় 6টি বাস চালককে 2,000 টাকা করে 12,000 টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা মাছগুলো বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত 8 মাস জাটকা ধরা, পরিবহন ও বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। নোয়াখালীতে জাকির খান শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সোমবার সকালে জেলার সেনবাগ উপজেলার
খাজুরিয়া উচ্চ বিদ্যালয়ে 4 উপজেলার 49টি শিক্ষা প্রতিষ্ঠানের 527 জন শিক্ষার্থী এই বৃত্তিতে অংশগ্রহণ করেন। এ সময় বৃত্তি চলাকালীন সময় হল পরিদর্শন করেন সেনবাগ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, খাজুরিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও ইমার প্রধান উপদেষ্টা আনিসুর রহমান তারেক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা। এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া 527 শিক্ষার্থীর মধ্যে 100 শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। গত 3 বছর ধরে টানা কন্টিনিউ হয়ে আসতেছে। গত বছর যেমন আমরা 63 জনকে দিয়েছি, এবার আলহামদুলিল্লাহ প্রায় 500-র উপরে ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে 4টা উপজেলা। ময়মনসিংহে ফুসফুস ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে বিকন ফার্মাসিউটিক্যালসের আয়োজনে সচেতনতামূলক সেমিনার ও প্রতীকী পতাকা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মসূচির উদ্দেশ্য সবার মধ্যে ফুসফুস ক্যান্সার সম্পর্কে জ্ঞান বৃদ্ধি, ঝুঁকি হ্রাস এবং প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরা। ডাক্তার ATM সাজ্জাদ হোসেন সেমিনারটি পরিচালনা করার পাশাপাশি দীর্ঘস্থায়ী কাশি, শ্বাসকষ্ট, বুক ব্যথা, ওজন কমে যাওয়া ইত্যাদি সতর্কতামূলক উপসর্গ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞদের পরামর্শ নেয়ার উপর জোর দেন। উপসর্গকে হালকাভাবে না নিয়ে সময়মতো সঠিক চিকিৎসার উপর জোর আরোপ করেন তিনি। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।